ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে। যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত, এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন। আজকে যিনি আমাদের সাথে ঘটনাটি শেয়ার করেছেন, দিদিভাই এখানে তার নাম ঠিকানা কিছুই প্রকাশ করতে অনিচ্ছুক, যে কারণে আমরা সেগুলোকে হাইড রেখে আজকে ঘটনাটি বলছি। শুধুমাত্র দিদিভাই তার ডাকনামটি আমাদেরকে ব্যবহার করতে বলেছেন। তো ওনার ডাকনাম হচ্ছে মণি। আচ্ছা, এই যে ঘটনাটি, এটা ২০২৩ সালে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা তাদের বাড়ির পাশের বাড়িতে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা। এবং এই মূল ঘটনার যিনি কেন্দ্রবিন্দু ছিলেন, তিনি ছিলেন ওই বাড়ির কর্তা, মানে দিদিভাইদের পাশের বাড়ির ভদ্রলোক। তো তিনি সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন, এবং বিগত ১০ বছর হলো উনি রিটায়ার করেছিলেন। এবং তারপর উনি এবং ওনার ওয়াইফ ওই বাড়িতে একাই থাকতেন, যেহেতু ওনাদের কোনো সন্তান সন্ততি ছিল না। তো ওনাদের পাশেই গায়ে লাগোয়া আর কি ওনার ভাইয়ের বাড়ি ছিল, যেখানে ওনার ভাই, ভাইয়ের বউ, তারপর ভাইপো, ভাইঝি সকলেই থাকতো। দিদিভাই বলছে, আমি ২০২২ সালে বিয়ে হয়ে এই বাড়িতে আসি, এবং এই একটা বছর ওনাদেরকে প্রতিবেশী হিসেবে আমি কিন্তু পেয়েছিলাম। তো তারপরেই তো ২০২৩-এ সেই ভদ্রলোক মারা যান। তো সেই কাকু এবং কাকিমা আমাকেও কিন্তু মেয়ের মতো স্নেহ করতেন। কিন্তু সেই কাকু যখন মারা যায়, তারপর থেকেই তাদের বাড়িতে ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা, যেটাতে দিদিভাই বলছে আমিও বিশ্বাস করতে বাধ্য হই যে এই যে আত্মা বা স্পিরিট বলে যে আদৌ কিছু হয়, এবং সেটা আসলেই যে ঠিক কতটা ভয়ানক সেটা কিন্তু আমি নিজে ফেস করেছি। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটি কিন্তু ভীষণই রোমহর্ষক একটি ঘটনা। তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো। আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে। এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব, যে তোমরা তোমাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও। তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড নাম্বার ১৮৯। দিদিভাই যেভাবে আমাদের সাথে ঘটনাটি শেয়ার করে নিয়েছেন, ঠিক সেভাবেই আমি তোমাদের সামনে আজকে এই পুরো ঘটনাটি তুলে ধরার চেষ্টা করছি। সালটা তখন ২০২২। তখন আমি বিয়ে হয়ে এই বাড়িতে আসি। এটা আমার সম্বন্ধ করে বিয়েটা হয়েছিল। আর আমার হাসব্যান্ডের কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস ছিল, যে কারণে ওকে মাসের প্রায় ১০-১২ দিনই বাইরে থাকতে হতো। তো সেই জন্যই বাড়িতে আমি আর আমার শ্বশুর শাশুড়ি আমরা ৩ জনেই থাকতাম। আর আমাদের পাশের বাড়ি, মানে যে বাড়ির আর কি ঘটনাটা, তো সেই কাকু কাকিমা আমাকে খুব ভালোবাসতেন। ওনাদের বাড়িতে কোনো ভালো মন্দ রান্না হলে সেটাও আমার জন্য ওনারা পাঠিয়ে দিতেন। এবং শুধু তাই নয়, ওনাদের বাড়ির পেছন দিকে মানে ওনাদেরই একটা ফাঁকা জায়গা ছিল। তো সেখানটা করে একটা বড় নিম গাছ ছিল। এবার আমি ওই নিম পাতা ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালোবাসতাম বলে, গাছে যখনই কোনো কচি নিমপাতা আর কি হতো, তো ওই কাকিমা কিন্তু সেই নিমপাতা আমার জন্য পাঠিয়ে দিত। মানে এতটাই ওনারা আর কি আমাকে ভালোবাসতেন। তো যাই হোক, এইভাবে কাটছিল। তো এরপর ২০২৩-এর নভেম্বর মাস নাগাদ মানে কাকু কিন্তু মারা যায়। মানে মারা যায় বলতে, আমি ১ বছর যাবৎ কাকুকে যেরকম দেখেছিলাম যে উনার কিন্তু মানে শ্বাসকষ্টের প্রবলেম ছিল। তো এই ১ বছরের মধ্যে উনি কিন্তু ২ বার হসপিটালাইজড হয়েছিলেন। তো তার মধ্যে এবার মানে কাকুর যেহেতু ওরকম ওই শ্বাসকষ্টের যে প্রবলেমটা ছিল, যে কারণে মানে ওনার বাড়িতে কিন্তু সবসময়তে অক্সিজেন সিলিন্ডার থাকতো। এবার যেদিনে এই ঘটনাটা ঘটে, তার ঠিক ১০-১২ দিন আগেই কিন্তু কাকু হসপিটাল থেকে বাড়ি ফিরেছিলেন। মানে উনি অসুস্থই ছিলেন বলা যায়। তো সেই দিন কি হয়, মানে তখন রাত্রি ঠিক ১টা-১:৩০ এরকম হবে। তো কাকুর কিন্তু আবার ওরকম শ্বাসকষ্ট শুরু হয়েছে। এবার দুর্ভাগ্যবশত সেই দিনই কিন্তু ওনাদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডারটা রিজার্ভ ছিল না। তো এবার যখন ওনার এরকম ব্রিদিং প্রবলেমটা শুরু হয়েছে, তো কাকিমা তখন মানে পাশেই যেহেতু ওনাদের ভাইয়ের বাড়ি ছিল, তো ওনাদেরকে ডাকেন। এবং আমাদেরও এই পাশে যেহেতু বাড়ি, তো আমাদেরকেও কিন্তু কাকিমা মানে ওই রাত্রিবেলাতে ডাকেন, যেহেতু কাকুর এরকম প্রবলেম শুরু হয়েছে। এবার আমার হাসব্যান্ড কিন্তু সেই সময়তে বাড়ি ছিল না। মানে ওর এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যেহেতু বিজনেস, তো আমি আগেই বললাম যে ওকে ম্যাক্সিমাম সময়তে বাইরেই থাকতে হয়। তো সেই দিন কিন্তু আমার হাসব্যান্ড বাড়িতে ছিল না, এবং ওনার যে ভাইপো সেও কিন্তু তার ব্যবসার যে মালপত্র তোলার জন্য বাইরে গিয়েছিল। এবার ওনাদের বাড়িতেও সেরকম কেউ নেই। এবার আমাদের বাড়িতে আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমরা ৩ জন।
তো আসার পরে মানে আমাদেরকে যখন ডেকেছে, আমরা যখন এসেছি, তো আমরা এসেও কিন্তু দেখছি যে কাকুর ওইরকম শ্বাসকষ্ট হচ্ছে। তো আমি কি করেছি, মানে উনি যে হসপিটালে এর আগে ভর্তি ছিলেন, তো সেই হসপিটালে আমি কিন্তু ফোন করি যাতে অ্যাম্বুলেন্সটা পাঠায়। এবার অ্যাম্বুলেন্স আসতেও তো সময় লাগবে, প্রায় 10-15 মিনিট মতো লাগে। তো তার মধ্যেই কিন্তু কাকু এক্সপায়ার করে যায়। মানে একদম আমাদের চোখের সামনে ওইভাবে শ্বাসকষ্ট হতে, হতে মানে হঠাৎ করে কিন্তু কাকু একদম পুরো ঝিমিয়ে গেলেন। তো আমরা বুঝতেই পেরেছিলাম যে উনি মানে আর নেই। তো এরপরেও মানে যখন অ্যাম্বুলেন্স এসে পৌঁছয়, তারপরেও কাকুকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। কিন্তু হসপিটালে যাওয়ার পর হসপিটালের বাইরে থেকেই ডক্টররা বলে দেন যে, "দেখুন উনি কিন্তু অনেকক্ষণ আগেই এক্সপায়ার করে গেছেন। এবার আপনারা যদি তারপরেও হসপিটালে ভর্তি করেন তাহলে কিন্তু ডেড বডি ছাড়তে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো এর থেকে ভালো হয় আপনারা মানে বডি নিয়ে চলে যান।" তো দিদিভাই বলছে, আমরাও তখন ভাবি যে হ্যাঁ, সত্যিই তো মানে এখন যদি বডি এখানে অ্যাডমিট করে দেওয়া হয় তাহলে তো মানে বডি ছাড়তে অনেকক্ষণ সময় লেগে যাবে। তো আমরা কিন্তু ওখান থেকে আবার বডি নিয়ে ফিরে আসি। এবার আসার পরে আমার হাসব্যান্ডকে আমি ফোন করি যে এরকম, এরকম ঘটনা ঘটেছে, তো তুমি তাহলে কবে আসবে? তো আমার হাসব্যান্ড তখন দিল্লিতে ছিল এবং ওর এই মানে ট্যুরের জন্য ওকে আরো ২ দিন ওখানে থাকতে হবে। তো ও তখন বলে যে আমার তো এখনো ২ দিন সময় লাগবে ফিরতে। তবুও আমি দেখছি যদি গ্রুপের কাউকে দায়িত্বটা দিয়ে তাড়াতাড়ি যদি ফেরা যায়, তো তোমরা পাড়ার সবাইকে নিয়ে মানে বডি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো। এবার দিদিভাই বলছে আমরা ওনাদের সাথে এতটাই ইনভলভ ছিলাম এবং ওনারা আমাদেরকে এতটা ভালোবাসতেন, তো যে কারণে ওনাদের সুখ দুঃখে যে কোনো সময়তেই কিন্তু ওনাদের পাশে আমরা থাকতাম। তো যাই হোক, ওনার ভাইপোকেও খবর দেওয়া হয়। তো পরের দিন সকালে 11টা 11:30 নাগাদ ওনার ভাইপো কিন্তু এসে পৌঁছয়। তো এরপর যা যাবতীয় মানে রিচুয়ালস থাকে, মানে ডেড বডি পোড়ানো থেকে শুরু করে যা যাবতীয় কাজকর্ম সব কিছু কিন্তু মিটে যায়। তো এরপর মানে ওনার ভাইঝিরও যেহেতু তখন বিয়ে হয়ে গিয়েছিল, তো ওনার ভাইজির মেয়েকে নিয়ে কিন্তু চলে আসে। এবার কাকিমা তখন ভীষণই কান্নাকাটি করছেন। মানে উনি বলছেন যে, "আমি একা এই বাড়িতে কি করে থাকবো? কাকু এইভাবে চলে গেল।" মানে যেটা হয় আরকি। তো তারপর এই ১২ দিন যেরকম আরকি অশৌচ পর্ব সেটা কিন্তু মিটে যায় এবং ওনার ভাইপো যেহেতু মুখাগ্নি করেছিলেন, তো তিনি এই সমস্ত মানে নিয়মকানুন আরকি পালন করেন। তো তারপর ওনার শ্রাদ্ধ শান্তি সবকিছুই মেটে এবং ওই শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর আরো ২-৩ দিন মতো ওনার ভাইঝি ওনার কাছে ছিলেন। কারণ কাকিমা প্রচণ্ডই কান্নাকাটি করছিলেন এবং উনি বলছিলেন যে, "আমি একা কি করে এবার থাকবো?" তো সেই জন্য ওনার ভাইঝি কিন্তু ওনার কাছে আরো ২-৩ দিন মতো থেকে যায়। তো এরপর মানে ওনার ভাইঝিও যখন চলে গেছে, তো এরপর কিন্তু প্রায় ৭-৮ দিন মতো কেটে যায়। তো দিদিভাই বলছে আমরাও কাকিমার কাছে প্রায়ই যাতায়াত করতাম। মানে দিনের মধ্যে যেকোনো সময় কাকিমাকে গিয়ে প্রায়ই দেখে আসতাম এবং কাকিমাকেও বলতাম যে, "তুমি এসো আমাদের বাড়ি।" তো এইভাবে কিন্তু মানে ওনার সাথে যোগাযোগটা আমাদের থাকতো। তো শুধুমাত্র ওই রাত্রিবেলায় কাকিমা একা ওই বাড়ির মধ্যে শুতো। তো এইভাবে যখন ৭-৮ দিন কেটে গেছে, তো কাকিমা একদিন হঠাৎ করে বলছে যে, "জানিস তো মণি", মানে দিদিভাই বলছে আমার ডাকনাম হচ্ছে মণি। তো বলছে, "জানিস তো মণি, আমি না মানে রাত্রিবেলা এরকম শুতে গিয়ে আমার খুব অসুবিধা হচ্ছে।" তো এবার আমরা ন্যাচারালি ভেবেছি যে কাকিমার হয়তো কোনো শারীরিক অসুস্থতা বা কিছু। তো আমরা বলছি যে, "কি হয়েছে তোমার?" তো তখন বলছে, "না এরকম কিছু না। মানে আমি যখন রাত্রিবেলায় শুয়ে থাকছি, তো আমার কেন জানি না মনে হচ্ছে তোর কাকু জানিস তো আসে।" এবার এই কথাটা শুনে না মানে আমাদের ভীষণ অবাক লাগে। মানে কাকিমা এটা কি কথা বলছে? তো তখন কাকিমাকে বলি যে, "তুমি এসব কি বলছো? ধুর তোমার এসব মনের ভুল।" তো তখন কাকিমা বলছে, "না রে বিশ্বাস কর, আমি এরকম শুয়ে থাকি তো মানে কাকু যেরকমভাবে সেই শ্বাসকষ্ট হলে মানে একটা যেরকম জোরে, জোরে নিঃশ্বাস নিত, ঐরকম শব্দ আমি পাই।" এবার দিদিভাই বলছে, "আমি কিন্তু আগাগোড়াই মানে এইসব ভূত-প্রেত এইসব ব্যাপারে অতটাও মানে বিশ্বাস আমি করতাম না। কারণ আমি যে জিনিসটাকে চোখেই দেখিনি সেটাকে আমি কি বিশ্বাস করব?" তো আমি তখন কাকিমাকে বলি যে, "দেখো তুমি এতদিন যাবৎ যেহেতু কাকুর সাথে ছিলে, একটা অভ্যাসগত ব্যাপারে মানে এটা পরিণত হয়ে গিয়েছিল। তো যে কারণে তোমার কিন্তু এটা মানে মনে হয় যে কাকু এরকম করে নিঃশ্বাস নিচ্ছে বা কিছু।" তো তখন কাকিমা বলছে, "না রে বিশ্বাস কর আমার কিন্তু মানে এটা খুব অসুবিধা হচ্ছে। মানে আমি যখনই ঘুমিয়ে যাচ্ছি আমি কিন্তু এরকম শুনতে পাচ্ছি মনে হচ্ছে যেন তোর কাকু ঠিক মানে যেরকম ওনার শ্বাসকষ্ট হতো, উনি যেরকমভাবে মানে জোরে, জোরে নিঃশ্বাস নিতেন, তো ঐরকম একটা আমি শব্দ পাচ্ছি। আমার না মানে রাত্রিবেলায় শুতে খুব অসুবিধা হচ্ছে।" এবং কাকিমা যেটা বলছে যে রীতিমতো কাকিমা কিন্তু ঘুমোতে পারছে না। তো তখন কাকিমা আমাকে বলে যে, "তুই আমার কাছে ২-১ দিন শুবি রাত্রিবেলায়?" তো দিদিভাই বলছে, "আমার হাসব্যান্ড যেহেতু ম্যাক্সিমাম দিনই মানে বাইরে থাকতো, তো যেহেতু এবার আমি তো একাই থাকতাম, তো তখন আমি কাকিমাকে বলি যে, 'ঠিক আছে আমার হাসব্যান্ড যখন থাকবে না, আমি তোমার কাছে গিয়ে রাত্রিবেলায় থাকবো।' তো এই কথাটা শুনে না মানে কাকিমা যেন মানে উনার চোখ মুখ দেখে মনে হয় যে উনি যেন ভেতর থেকে খুব আশ্বস্ত হলেন। তো যাই হোক, এবার ২ দিন পর আমার হাসব্যান্ড যখন চলে যায় কাজে, তো সেই দিন কিন্তু আমি কাকিমার কাছে শুতে যাই রাত্রিবেলায়। এবার কাকিমাদের বাড়ির প্যাটার্নটা একটু আমি বলি। কাকিমাদের বাড়িটা হচ্ছে মানে দোতলা বাড়ি, তার মধ্যে একতলায় রয়েছে একটা ঘর এবং তার সঙ্গে একটা মানে ছোট্ট মতো ডাইনিং এবং ডাইনিং এর সাথে অ্যাটাচ হচ্ছে কিচেনটা। আর পাশে হচ্ছে ওয়াশরুম।
আর সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দোতলাতে একটা বড় রুম, মানে একটা বড় বেডরুম এবং তার সঙ্গে অ্যাটাচ একটা বাথরুম। আর বাইরের দিকে মানে রাস্তার দিকে হচ্ছে একটা খোলা বারান্দা। এই হচ্ছে কাকিমাদের বাড়ির প্যাটার্ন। তো প্রথম দিকে ওনারা কিন্তু মানে দোতলাতেই রাত্রিবেলায় শুতেন, কিন্তু কাকুর এই শারীরিক অসুস্থতার কারণে মানে কাকুকে যেহেতু মানে ওই ওপর থেকে খেতে নিচে নামতে হতো, আবার ওই সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হতো, তো ওনার যেহেতু এই ব্রিদিং প্রবলেমটা ছিল বলে মানে পরবর্তীকালে কাকু এবং কাকিমা ওই নিচে যেটা আর কি ওনাদের বেডরুম ছিল সেখানে কিন্তু রাত্রিবেলা ওনারা থাকতেন। তো এবার মানে কাকু এরকম মারা যাওয়ার পর কাকিমাও কিন্তু ওই একতলার ঘরটাতেই শুতেন, কারণ ওই দোতলার ঘরটা উনি মানে এক্সট্রা ওরকম নোংরা করতেন না। তো ওনাকে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তো যে কারণে ওই ঘরেই কিন্তু সেই দিন দিদিভাই বলছে আমি আর কাকিমা রাত্রিবেলায় শুই, মানে যেদিন আর কি আমি শুতে গিয়েছিলাম। এবার কাকিমা শুয়েছে কিন্তু মানে দেওয়ালের দিকে যেদিকটা করে আর কি বেডটা লাগানো আছে, তো সেই দিকে করে কাকিমা শুয়ে আছে এবং মানে ঘরের যেদিকটা করে ফ্লোর সেই দিকে আমি শুয়ে আছি। তো এবার শোয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে যাই এবং যখন ঠিক রাত্রি বেশ অনেকটা মানে রাত্রি ১টা-১.৫টা এরকম হবে, দিদিভাই বলছে আমি শুয়ে থাকতে থাকতেই একটা মানে হঠাৎ করে আমি কিন্তু শব্দ পাই। মানে শব্দটা ঠিক এরকম মনে হচ্ছে যেন কেউ যদি মানে খুব তার হয়তো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই রকম অবস্থায়, মানে বুকে যদি কফ জমে থাকে সেরকম একটা যেমন ঘড়ঘড় করে যেমন একটা নিঃশ্বাসের শব্দ হয়, ঐরকম একটা শব্দ। তো এই শব্দটা কিন্তু আমি ওরকম মানে শুয়ে থাকা অবস্থাতেই পাচ্ছি এবং সেটা কিন্তু বেশ জোরে। তো আমার মানে হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায় মানে এরকম একটা শব্দ হওয়াতে। তো আমার যখন ঘুমটা ভেঙেছে আমি যখন তাকিয়েছি, আমি পরিষ্কার বুঝতে পারি সাউন্ডটা কিন্তু আসছে মানে ঘরের পাশে যে ডাইনিংটা সেইখান থেকে। এবার ঘরটা তো পুরো অন্ধকার এবং ডাইনিং পোর্শনটাও অন্ধকার। এবার কাকিমা কিন্তু আমার পাশেই শুয়ে আছে। তো সেই অবস্থাতে আমি কিন্তু শুয়ে, শুয়ে সেই সাউন্ডটা পাচ্ছি। মানে মনে হচ্ছে যেন কেউ ওরকম মানে খুব কষ্ট হচ্ছে তার নিঃশ্বাস নিতে। সে ওইভাবে জোরে, জোরে নিঃশ্বাস নিচ্ছে। তো আমি তখন মানে পুরো কিন্তু সজাগ। আমি ভাবছি ব্যাপারটা কি হলো? মানে সত্যিই তো মানে কাকিমা যেটা বলেছিল যে এরকম একটা আমি শব্দ পাই, তো এরকম শব্দ তো সত্যিই আমি এরকম পাচ্ছি। তো আমি কি করেছি বেশ কিছুক্ষণ কিন্তু আমি বিছানায় শুয়ে, শুয়ে মানে সাউন্ডটা কিন্তু শুনছি। তো এরপর যখন দেখছি কন্টিনিউ ওই সাউন্ডটা হয়েই যাচ্ছে, তো আমি কিন্তু বিছানা থেকে আস্তে, আস্তে নেমে একদম যেটা আর কি মানে যেখান থেকে ঘরের আর ওই ডাইনিং এর যে দরজার মিডল পোরশনটা সেইখানে গিয়ে আমি দাঁড়িয়েছি এবং তখনও পর্যন্ত কিন্তু সাউন্ডটা হচ্ছে। তো আমি ওই ডাইনিং এর সুইচটা কিন্তু মানে যে লাইটের সুইচটা ওটা কিন্তু আমি অন করেছি। দিদিভাই বলছে যে মুহূর্তে আমি ওই সুইচটা অন করি মানে কয়েক সেকেন্ডের মধ্যে সাউন্ডটা কিন্তু পুরোপুরি বন্ধ। এবার ডাইনিংটা কিন্তু আমি খুব ভালোভাবে তাকিয়ে দেখি যে কোথাও কোনো রকম কিছু মানে জিনিসের নড়চড় হয়েছে কিনা। কারণ আমি তখন ভাবছিলাম যে হয়তো ইঁদুর-টিঁদুরও হতে পারে যে এসেছে বা ইঁদুর এরকম কোনো শব্দ করছে। কিন্তু আমি ডাইনিংয়ের যেরকম জিনিস যেখানকার মানে আর কি থাকার কথা, সেখানে কিন্তু সেই জিনিসগুলো রয়েছে। কোনো জিনিসের নড়চড় নেই। তো আমি ডাইনিংটাকে ভালো করে দেখি। তো এরপর আমি লাইটটা অফ করে যখন ঘরে শুতে এসেছি, তো তখন দেখছি কাকিমা কিন্তু জেগে বিছানায় বসে আছে। এবং কাকিমা তখন আমাকে একটা কথা বলে যে, "তোর বিশ্বাস হলো? আমি তোকে বলেছিলাম যে এরকম ঘরের মধ্যে শব্দ হয়।" তো তখন দিদিভাই বলছে, "আমার যে বিষয়টায় ভয় লাগেনি তা নয়। মানে আমি একটু ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তবুও আমি কাকিমাকে বলি যে, 'কাকিমা এটা তো হতেও পারে যে ঘরের মধ্যে কোনো ইঁদুর-টিদুর ছিল, সে হয়তো এরকম শব্দ করছিল।' তো কাকিমা কিন্তু সেই বিষয়ে আর কোনো কথা বলে না। কাকিমা শুয়ে পড়ে এবং দিদিভাই বলছে আমিও শুয়ে পড়ি এবং শোয়ার পর আমার কিন্তু কিছুতেই ঘুম আসতে চাইছে না। কারণ মানে আমি যে শব্দটা পেয়েছিলাম সেই সাউন্ডটা কিন্তু পুরোপুরি সেই কাকুর মতো। কারণ কাকুকে আমি ১ বছর ধরে যেরকম দেখেছি উনার যখন শ্বাসকষ্ট হতো, মানে উনার কিন্তু এই যে শ্বাস নেওয়ার যে শব্দটা এটা কিন্তু সেম এরকমই ছিল। মানে একদম পুরো শুনে মনে হচ্ছিল যেন কাকুই ওরকমভাবে শ্বাস নিচ্ছে। কিন্তু এটা তো কখনোই পসিবল নয়। তো আমি কিন্তু শুয়ে, শুয়ে এইসব কথাই ভাবছি। তো এইভাবে বেশ কিছুক্ষণ শুয়ে থাকতে, থাকতে কখন আমি বেশ ঘুমিয়ে গিয়েছিলাম। তো যাই হোক সেই দিনের রাত্রিটা কিন্তু কেটে যায়। এবার তার পরের দিন রাত্রিবেলায় যখন আমি শুতে এসেছি কাকিমাদের বাড়ি, তো তখন কিন্তু আবার মানে যেরকম শোয়ার আমি শুয়ে পড়েছি। তো শুয়ে থাকতে, থাকতে সেই দিনও রাত্রিবেলায় কিন্তু আবার ঐরকম শব্দ আমি পাই। মানে আমি তখন ঘুমিয়ে গেছিলাম। তো আবার কিন্তু সেম ওরকম মনে হচ্ছে যেন কি ওরকম মানে জোরে, জোরে একটা খুব মানে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং ঘড়, ঘড় করে একটা শব্দ, সেইভাবে যেন কেউ শ্বাস নিচ্ছে এবং সেই সাউন্ডটা কিন্তু আসছে সেই ডাইনিং থেকে। এবার সেই দিন ওরকম মানে শব্দ পাওয়াতে না সঙ্গে, সঙ্গে আমার কিন্তু ঘুমটা ভেঙে গেছে। কারণ গতকাল রাত্রিবেলাতে যে জিনিসটা হয়েছিল আমার মনেও যে মানে ওইটা নিয়ে একটা আতঙ্ক ছিল না এটাও বলা ভুল। মানে আমি একটু ভয় পেয়েছিলাম ঠিকই। তো আজকে যখন আবার ওরকম সাউন্ড হয়েছে আমার কিন্তু সঙ্গে, সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। এবং আমি কিন্তু বিছানায় শুয়ে, শুয়েই সেই সাউন্ডটা কিন্তু আমি পাচ্ছি। এই অবস্থাতে মানে প্রায় ১০-১৫ মিনিট কিন্তু মানে এইরকম সাউন্ডটা হয়েছে।
আমি কিন্তু ওইভাবেই শুয়ে আছি। মানে আমি যে উঠে গিয়ে আজকে দেখবো ডাইনিংয়ে, সেই সাহসটা আমার তখন হচ্ছে না। মানে ততক্ষণে কিন্তু আমি বুঝে গেছি যে কিছু একটা গন্ডগোল তো হচ্ছে। তো এবার যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু আমি কখনো এক্সপেক্ট করিনি যে এরকম কিছু ঘটনা সেদিন রাত্রিবেলায় ঘটবে। তো আমি শুয়ে আছি। তো এবার সেই সাউন্ডটা যখন হচ্ছে, তো হঠাৎ করে মানে ডাইনিং থেকে কেউ যেন মানে একটা ফ্যাঁসানি গলায় আমাকে উদ্দেশ্য করে বলে, "মণি, একটু জল দে না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। একটু জল দে আমাকে।" এবার এই কথাটা একদম পুরো মানে দিদিভাই বলছে আমি কিন্তু তখন একদম পুরোপুরিভাবে জেগে। সেই অবস্থাতে কিন্তু আমি এই সাউন্ডটা পাচ্ছি। মানে মনে হচ্ছে যেন ডাইনিং থেকে কেউ আমার নাম ধরে ঠিক ফিসফিস করে মানে তার গলাটা একদম পুরো ভেঙে গেছে এবং সেই অবস্থায় সে আমাকে এই কথাটা বলছে। আমি তখন রীতিমতো মানে বিছানায় পুরো একদম কাঠ হয়ে গেছি ভয়ে। মানে ডাইনিংয়ের দরজাটা তো খোলা, ঘরের ডাইনিংয়ের যে দরজা সেটা কিন্তু খোলা। এবার আমি যে উঠে গিয়ে সেই দরজাটা বন্ধ করব সেটা মানে সেই সাহসটা আমার তখন নেই। আমি বিছানাতে শুয়ে ওই দরজার দিকে তাকিয়ে আমি শুয়ে আছি। তো এই কথাটা একবার ঐরকম করে বলে এবং তারপর কিন্তু আবার সেই ঐরকম মানে নিঃশ্বাস নেওয়ার একটা শব্দ। তো এইভাবে চলতে, চলতে বেশ কিছুক্ষণ হওয়ার পর সেই সাউন্ডটা কিন্তু বন্ধ হয়। প্রায় ০.৫ ঘন্টা মতো কিন্তু এই জিনিসটা ঘটে। তো তারপর কিন্তু আস্তে, আস্তে সেই সাউন্ডটা কিন্তু বন্ধ হয় এবং সেইদিন সারারাত্রি আমার ঘুম হয়নি এবং আমি কিন্তু দেখছি কাকিমা আমার পাশে শুয়ে আছে এবং কাকিমা কিন্তু সেদিন জাগেনি। তো আমি তখন শুয়ে, শুয়ে এটাই ভাবছি যে কাকিমাকে কালকে বলব যে আমি নিচে শোবো না। তো শুতে হলে তুমি ওপরে শোও। তো যাই হোক এবার রাত্রিটা তো কোনোমতে কেটে যায় এবং পরের দিন সকালবেলাতে আমি কাকিমাকে বলি যে, "কাকিমা কালকে থেকে রাত্রিবেলায় উপরে শোবো। মানে নিচে শোবো না এরকম বিভিন্ন রকম শব্দ হচ্ছে আমার শুতে অসুবিধা হচ্ছে।" তো তখন কাকিমা বলে যে, "ঠিক আছে তাহলে কালকে রাত্রিবেলা এরকম উপরেই শোবো।" এবার যথারীতি সেইদিন রাত্রিবেলায় আবার আমি কাকিমার বাড়ি কিন্তু শুতে আসি। এবার আমার শ্বশুর-শাশুড়িকে আমি কিন্তু এই বিষয়টা বলিনি। তাহলে মানে তারাও এই জিনিসটাতে ভয় পেত এবং আমাকে হয়তো শুতে আসতে দিত না। এবার কাকিমাও যেহেতু মানে এই জিনিসটাতে ভয় পাচ্ছে বলেই তো কাকিমার কাছে আসা যেহেতু উনি আমাকে এত ভালোবাসেন। তো যাই হোক এবার সেইদিন রাত্রিবেলায় কিন্তু দোতলার ঘরে মানে কাকিমাদের যে দোতলার ঘর সেই ঘরে আমি আর কাকিমা শুয়েছি। এবার সেদিনও কিন্তু আমার প্রচণ্ড ভয় করছিল। মানে এরকম ঘটনা পরপর ২ দিন রাত্রিবেলায় যেটা আরকি হয়েছে, আমি কিন্তু তখন পুরোপুরি সিওর হয়ে গিয়েছিলাম যে ওনাদের বাড়িতে কিছু একটা তো গন্ডগোল হচ্ছে। তো আমার কিন্তু শুয়ে কিছুতেই ঘুম আসছে না। মানে আমি এপাশ-ওপাশ এরকম করছি। এবার সেইদিন রাত্রি ঠিক ১২টা ১২:৩০ এরকম হবে। সেই সময়তে মানে আমি কিন্তু তখন জেগে মানে আমার কিন্তু ঘুম আসেনি। তো আমি শুয়ে আছি, এমন সময়তে আমি শুনতে পাচ্ছি মনে হচ্ছে যেন আবার সেই ঐরকম মানে নিঃশ্বাস নেওয়ার শব্দ এবং সেটা মনে হচ্ছে যে সিঁড়ি থেকে মানে সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপরে যেন কেউ উঠে আসছে ওইভাবে নিঃশ্বাস নিতে, নিতে। মানে আমি ঘরে শুয়ে, শুয়ে কিন্তু এই জিনিসটা শুনতে পাচ্ছি। আর তখন নভেম্বর মাসের শেষের দিক মানে বেশ ঠান্ডা। এবার ফ্যান চলছে না। পরিষ্কার সাউন্ডটা আমি পাচ্ছি। তো মনে হচ্ছে কেউ যেন ওইভাবে মানে ঘড়, ঘড় করে নিঃশ্বাসটা নিচ্ছে এবং সে যেন আস্তে, আস্তে এক পা, এক পা করে ওপরে উঠে আসছে দোতলায়। এইটা যখন আমি সাউন্ডটা পেয়েছি, আমি না মানে তখন মারাত্মক ভয় পাই। আমি তখন থাকতে না পেরে আমি কিন্তু কাকিমাকে ডাকি যে, "কাকিমা এরকম আবার মানে শব্দটা হচ্ছে।" এবার কাকিমাও তখন জেগে গেছে এবং উনিও কিন্তু এই সাউন্ডটা একদম পরিষ্কার পাচ্ছিলেন। মনে হচ্ছে যেন কেউ ওইভাবে নিঃশ্বাস নিতে, নিতে ধীরে, ধীরে ওপরের দিকে উঠে আসছে এবং আমরা দুজনে ঘরের মধ্যে বসে আছি। আমি যে উঠে গিয়ে দরজায় ছিটকিনিটা লাগাবো, সেই সাহসটা আমার হচ্ছে না। এবার সাউন্ডটা ঠিক এমন হয় মানে মনে হলো যেন সে উঠে আস্তে, আস্তে ঠিক আমাদের দরজার সামনে এসে দাঁড়ালো। মানে সেই শব্দটা আমাদের দরজার সামনে এসে পুরো থেমে যায়। মানে আর কোনো রকমের কোনো শব্দ নেই। এবার বেশ কিছুক্ষণ মানে আমি কাকিমা আমরা দুজন মিলে কিন্তু ওই দরজার দিকে তাকিয়ে আছি। মানে সিচুয়েশনটা একবার ভাবো যে কি ভয়ানক একটা সিচুয়েশন। তো ওইভাবে তাকিয়ে থাকতে, থাকতে আমি দেখি যে না আর কোনো রকম কোনো শব্দ হচ্ছে না। মানে সব কিন্তু একদম পুরোপুরি শান্ত। এবার বেশ কিছুক্ষণ ওইভাবে তাকিয়ে থাকার পর যখন দেখি যে আর কোনো রকমের কোনো শব্দ হচ্ছে না, তো তখন কাকিমা বলে যে, "ঠিক আছে তাহলে শুয়ে পড়। আর মানে এরকম যখন আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না আর কোনো ভয় নেই।" এবার দিদিভাই বলছে, "আমার তখন টয়লেট যেতে হবে। মানে আমার তখন প্রচণ্ড টয়লেট পেয়েছে। তো আমি এবার কি করব? আমি তো মানে টয়লেট যেতে গেলে আমাকে তো ঘর থেকে বেরোতে হবে। তো আমি তো কিছুতেই মানে আমি বসে থাকতে পারছি না ঘরের মধ্যে।" তো তখন কি হয় মানে আমি দেখি যে যেহেতু মানে অনেকক্ষণ হয়ে গেছে আর কোনো রকম কোনো শব্দ নেই। তো আমি কিন্তু ওই টয়লেট যাবো বলে ঘর থেকে আমি বেরোতে যাই। মানে দরজা খুলে আমি বেরোতে গিয়েছি। এবার যে জিনিসটা আমার সাথে ঘটে, দিদিভাই বলছে এই ঘটনাটা আমি আজ প্রায় ৩ বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমার চোখের সামনে ভাসে। আমি যে মুহূর্তে ঘর থেকে বেরিয়েছি এবং আমি যখন মানে ওয়াশরুমের দিকে যখন আমি যেতে যাবো, সেই মুহূর্তে আমার চোখটা গিয়েছে সিঁড়ির দিকে। মানে সিঁড়ির যে চাতালটা সেই দিকে। আমি দেখতে পাই
পরিষ্কার মানে সিঁড়ির যে একতলা থেকে উঠে যে মিডিলে যে চাতালটা রয়েছে সেইখানটা করে কাকু দাঁড়িয়ে আছেন। মানে একদম আমি পরিষ্কার জিনিসটা দেখি এবং কাকু মানে ওনার চেহারা ঠিক এতটাই ফ্যাকাশে এবং এত বিবর্ণ হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে ওনার শরীরে এক ফোঁটা কোনো রক্ত নেই এবং ওনার চোখগুলো এত অস্বাভাবিক বড়, ওই অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যেন চোখগুলো পুরো জ্বলজ্বল করছে এবং অদ্ভুত দৃষ্টিতে উনি আমার দিকে তাকিয়ে আছেন। এবার এইটা দেখার পর না মানে আমি যেহেতু এরকম কিছুই এক্সপেক্ট করিনি যে এরকম কিছু একটা ভয়ানক দৃশ্য আমার চোখের সামনে আমি দেখব, তো তখন কিন্তু আমি নিজেকে আর সামলে রাখতে পারি না। আমি বিকট জোরে চিৎকার করে ওখানে কিন্তু সেন্সলেস হয়ে পড়ে যাই। তো এরপর আমার সাথে কি হয়েছে আমি জানি না। মানে যখন আর কি আমার জ্ঞানটা ফেরে তখন আমি দেখি যে কাকিমাদের বিছানাতে আমি শুয়ে আছি এবং আমার সামনে আমার শ্বশুর শাশুড়ি, তারপর ওনার যে আর কি দেওর, দেওরের বউ, মানে সবাই রয়েছে আমার সামনে। তো তখন মানে যখন আর কি আমার জ্ঞানটা ফিরেছে, তো তখন সবাই জিজ্ঞাসা করছে যে কি হয়েছে, তুমি এরকম করে কেন মানে চিৎকার করে এরকম সেন্সলেস হয়ে গেছিলে? তো আমার কিন্তু তখন মানে ওই দৃশ্যটা মনে পড়তে থাকে যে কিছুক্ষণ আগে যে জিনিসটা আমি দেখেছি, মানে সেটা দেখেই তো আমি ভয় পেয়ে এরকমভাবে সেন্সলেস হয়ে গেছিলাম। তো তখন কিন্তু আমি পুরো বিষয়টা ওখানে যারা আর কি ছিল সকলকে বলি। এবার এটা শোনার পর আমার শ্বশুর শাশুড়ি বিশেষ করে মানে ওনারা তো প্রচণ্ডই ভয় পেয়ে যান এবং ওনারা বলেন যে আর তোমাকে এখানে শোয়ার কোনো দরকার নেই, তুমি বাড়িতেই থাকবে। তো যাই হোক মানে আমি এরপর যখন একটু সুস্থ হই, তো তখন কিন্তু আমাকে নিয়ে আমার শ্বশুর-শাশুড়ি তারা বাড়ি ফিরে যায়। কিন্তু যাওয়ার আগে ওনার যে ভাইপো ছিল, তো ওনাকে কিন্তু আমার শ্বশুরমশাই বলেন যে, "দেখো তোমাদের এই বাড়িতে এরকম যখন ঘটনাগুলো ঘটছে, একের পর এক যে জিনিসগুলো ঘটছে, আমরা তো বিষয়টা এতটাও সিরিয়াস ভাবিনি। মানে আমরা ভেবেছিলাম যেহেতু মানে ওনার হাসব্যান্ড যেহেতু এরকম মারা গেছে, তো উনি যেহেতু এতদিন যাবৎ ওনার সাথে থেকে এসছেন, ওনার একা শুতে প্রবলেম হচ্ছে বলেই কিন্তু আমাদের বৌমাকে আমি পাঠিয়েছিলাম শুতে। কিন্তু এরকম কিছু ঘটনা ঘটবে এটা তো আমরা ভাবিনি। আমার মনে হয় তোমাদের এই বিষয় নিয়ে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলা উচিত। না হলে মানে তোমরাও যেহেতু ওনাদের রিলেটিভ, তো তোমাদেরও কোনো বড় কোনো ক্ষতি হয়ে যেতেই পারে।" তো তখন মানে ওনারা এই কথাটায় সম্মতি জানান। তো এরপর তো ওনাদের বাড়ি থেকে আমরা ফিরে আসি এবং তারপর মানে একবারের জন্যও কিন্তু দিদিভাই বলছে আমি ওনাদের বাড়িতে আর যেতাম না। মানে আমি এতটাই ভয় পেয়েছিলাম, মানে বলতে পারো যে একটা ট্রমার মধ্যে আমি চলে গেছিলাম কিছুদিন। তো ওনাদের বাড়ি মুখো আর আমি কোনোদিন হইনি। তো এরপর মানে বেশ কয়েকদিন পর দেখা যায় যে ওনাদের যারা আর কি গুরুদেব, তো সেই গুরুদেবের যারা আর কি শিষ্য ছিল তারা ওনাদের বাড়িতে এসে সেই গুরুদেবের বড় করে সৎসঙ্গ, নাম কীর্তন এই সমস্ত কিছুই করা হয় এবং পরবর্তীকালে দেখেছিলাম মানে ওনাদের বাড়িতে কিন্তু সেই কাকুর নামে আবার পিণ্ডদানেরও ব্যবস্থা করা হয়েছিল। তো এরপর থেকে দিদিভাই বলছে আমি তো ওনাদের বাড়ি কোনোদিন যাইনি ঠিকই, কিন্তু সেই কাকিমা ওখানে কিন্তু আর থাকতেন না। মানে উনি ওনার বাপের বাড়ি চলে যান এবং এখনো পর্যন্ত মানে এই ৩ বছর হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু মানে কাকিমা ওনার বাপের বাড়িতেই থাকেন। মাঝে মধ্যেই বাড়িতে আসেন এবং মানে বাড়ি দেখাশোনা করে যান। তো মানে ম্যাক্সিমাম দিনই কিন্তু এই বাড়িটা এখনো পর্যন্ত ওইভাবেই তালাবন্ধ অবস্থাতে পড়ে আছে। তো বর্তমানে আমরা এখন ভালো আছি। আমার ২ বছরের একটি ছেলে আছে। তো এই হচ্ছে ঘটনা যেটা আমাদের সাথে ঘটে গিয়েছিল বলতে পারো। বিশেষ করে আমি এই জিনিসটা ফেস করেছিলাম। তো এখন এই বাড়িতে সেই রকম কোনো ভৌতিক কার্যকলাপ ঘটে কিনা সেটা আমার জানা নেই। যেহেতু ওই বাড়িতে এখন কেউই থাকে না। তবে বিকেলের আগেই ওই বাড়ির দিকে আমাদের বাড়ির যে জানলাগুলো সেগুলো কিন্তু আমরা বন্ধ করে দিই। তো এই হচ্ছে ঘটনা যেটা তোমার সাথে আজকে আমি শেয়ার করলাম। যদি তোমার ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে তুমি ঘটনাটি পড়ে শুনিও। তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং পার্সোনালি বলতে গেলে আমার তো অসাধারণ লেগেছে আজকের এই ঘটনাটি। তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে মেইল করতে পারো। আমাদের ইমেল আইডি হলো chhayarathri14@gmail.com। এছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি অথবা ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি। আমরা সেই ঘটনাটি তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে। তো যাই হোক, আজকের এপিসোডের প্রশ্নটি হলো যে দিদিভাই আমাদেরকে আজকে ঘটনাটি পাঠিয়েছেন, ওনার হাজবেন্ড পেশায় কী কাজ করতেন? তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও। আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশটটি পাবলিশ করব। তো গত এপিসোডে যারা আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বহুলার অন্ডাল থেকে অজিত বাউরি, বাংলাদেশের ঢাকা থেকে আদিব আমিন, ডানকুনি থেকে জবা চক্রবর্তী, বেলঘড়িয়ার পুলিশ হাউসিং থেকে শুভ্রা ধর, অঙ্কিতা সাহা, দমদম থেকে বিউটি ব্যানার্জি, নদিয়ার আসাননগর থেকে বাসন্তী মণ্ডল, বাগুইহাটি হাতিয়াড়া থেকে সোমনাথ দাস, বেলেঘাটা থেকে তারক মণ্ডল, মুম্বাই থেকে রুকসানা, পূর্ব মেদিনীপুর থেকে লক্ষ্মী সরকার এবং শান্তার দুনিয়া। তো এছাড়াও যারা আমাদেরকে কমেন্ট করেছেন তারা হলেন ডিলাইটফুল র্যালি কার, রুনা ইউটিউবার উড়িষ্যা থেকে,
রাজস্থান থেকে পিঙ্কি বিশ্বাস, পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমী মুখার্জি, হাওড়া থেকে গীতা গোস্বামী, অমিতা ঠাকুর এবং উত্তরপাড়া থেকে রঘুনাথপুর জিপি। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছো এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সেই মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী বৃহস্পতিবার। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।